দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের এক্সক্লুসিভ খবরের শিরোনামগুলি। রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত 11। এবার টার্গেট অভিনেতা দেব, মহুয়া মৈত্র এবং বিজেপি বিধায়ক মুকুল রায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরদিকে 1 মার্চ থেকে মিলবে 100 দিনের বকেয়া কাজের টাকা। 1 মে থেকে মিলবে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে টাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল সাংসদ পদ ছাড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, জানালেন নোংরা রাজনীতি ছাড়তে চাই। অপরদিকে এক ধাক্কায় কমলো অনেকটা সোনালী ধাতুর মূল্য। অন্যদিকে কেন্দ্রীয় সরকার প্রবল চাপে, বিপাকে মোদী সরকার। দেশ জুড়ে গ্রামীণ বনধের ডাক, কৃষকদের আন্দোলনে প্রবল চাপে লোকসভা ভোটের আগে মোদী সরকার। অপরদিকে বাজি পোড়ানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, মৃত 4 শিশু, আহত একাধিক। রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। এছাড়া অগ্নিবীর পদে ভারতীয় সেনায় প্রচুর শূন্যপদে হচ্ছে নিয়োগ, শুরু হলো আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানতে একেবারে শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায় জুড়ে থাকুন। রাজ্যের জব কার্ড হোল্ডাররা পাবেন 100 দিনের কাজের টাকা, তবে ডেট পিছল। ঘোষণা মুখ্যমন্ত্রীর, 1 মে থেকে মিলবে আবাস যোজনার বাড়ি তৈরির কিস্তির টাকা। 21 ফেব্রুয়ারি নয়, 100 দিনের কাজের বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো হবে 1 মার্চ। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হলো মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, প্রথমে রাজ্যের হিসেবে 21 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বকেয়া রয়েছে বলে ধরা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় আরও অনেক ন্যায্য প্রাপকের হদিশ মিলেছে। সব মিলিয়ে সংখ্যাটি 24,50,000। তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগবে, তাই সবাইকেই একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 2 বছর অতিক্রান্ত হলেও কেন্দ্র এই 100 দিনের কাজের প্রকল্প খাতে কোনো টাকা না দেওয়ায় রাজ্যের জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকার নিজেই। এর জন্য রাজ্য বাজেটে ইতিমধ্যে 3,700 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। একই সঙ্গে আবাস যোজনার টাকা আটকে রাখায় এদিন মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা ব্যানার্জি। সেই সূত্রে তিনি বলেন, ওরা যদি এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা না দেয়, তাহলে আমরাই 11 লক্ষ বাড়ি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে 1 মে থেকে টাকা পাঠানো শুরু করব। অর্থাৎ বুঝতেই পারছেন, যাদের জব কার্ড রয়েছে, কাজ করেছেন, বকেয়া টাকা বাকি রয়েছে 100 দিনের কাজের, তারা কিন্তু 1 মার্চ সেই টাকা অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। যারা আবাস যোজনায় আবেদন করেছেন তারা কিন্তু 1 মে থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন এদিন। সাংসদ পদ ছাড়ছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমে ছেড়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ, সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ ছেড়েছেন তারপর, আর এবার ছাড়লেন সাংসদ পদ। অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়ে দিলেন, রাজনীতি আমার জন্য নয়, আর প্রার্থী হতে চাই না আমি। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, তাতে নিজেই জবনিকা টেনে দিলেন টলিউডের জনপ্রিয় তারকা। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন মিমি চক্রবর্তী। আধ ঘন্টা দুজনের মধ্যে কথাবার্তা হয়। বৈঠকের পরে বিধানসভা চত্বরে দাঁড়িয়েই মিমি চক্রবর্তী বলেন, সাংসদ পদ থেকে ইস্তফাপত্র তুলে দিয়েছি মমতা ব্যানার্জির হাতে, সেটি নেত্রী গ্রহণ করার পর লোকসভার অধ্যক্ষের কাছেও জমা দেব। মিমি চক্রবর্তী জানিয়েছেন, আমি আলবিদা জানাতে চাই রাজনীতিকে। তিনি বলেছেন, আমি প্রার্থী হতে চাই না, আর রাজনীতি আমি বুঝি না। অনেকদিন আগেই রাজনীতি ছাড়তে চেয়েছিলাম, তখন দিদির নির্দেশে আমি থেকে গিয়েছিলাম। এখন আর নয়, আমি রাজনীতি ছাড়তে চাই। তবে দলের সদস্যপদ থেকে মিমি চক্রবর্তী এদিন পর্যন্ত এখনও ইস্তফা দেননি। যাদবপুর সংসদীয় এলাকায় কাজ করতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছিলেন মিমি চক্রবর্তী। বিষয়টি দলনেত্রীকে জানিয়েছেন তিনি। তবে যে নেতার কাছ থেকে এমন বাধা পেয়েছেন, অপমানিত হয়েছেন মিমি চক্রবর্তী, তার নাম জানাতে চাননি অভিনেত্রী। তিনি বলেছেন, কিছু লোকের কাছ থেকে আমাকে খারাপ ব্যবহার, গালাগালি, অপমান সহ্য করতে হয়েছে। সেই সমস্ত দেখার জন্য, অপমানিত হওয়ার জন্যে আমি রাজনীতিতে আসিনি, জানিয়েছেন মিমি চক্রবর্তী। এবার টার্গেট অভিনেতা দেব, তার সাথে সাথে মহুয়া মৈত্র এবং বিজেপি বিধায়ক মুকুল রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন সিদ্ধান্ত নিতেই অভিনেতা তথা এমপি দেব ওরফে দীপক অধিকারীকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় আগামী 21 ফেব্রুয়ারি তাকে দিল্লিতে তলব করেছে ইডি। একই সঙ্গে বহিষ্কৃত তৃণমূল এমপি
মহুয়া মৈত্রকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা মামলায় 19 তারিখ ডাকা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। রাজ্যের শাসক দল একে প্রতিহিংসার রাজনীতি বলছে। এর পাশাপাশি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় দিল্লিতে ডাক পড়েছে বিজেপির বিধায়ক মুকুল রায়ের। গরু পাচারের মামলায় অন্যতম মূল অভিযুক্ত এনামুল হক গ্রেপ্তারের পর সিবিআই জানতে পারে তিনি বিএসএফ, সিআইএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের কাছে ভেট পাঠাতেন। এনামুলের সঙ্গে ঘাটালের সাংসদের যোগাযোগের বিষয়টি সামনে আসে। 2022 সালের ফেব্রুয়ারিতে তাকে ডেকে পাঠায় সিবিআই। অভিনেতা তথা সাংসদ জানিয়ে দিয়েছিলেন তিনি এনামুলকে চেনেন না। গরু পাচার মামলায় ইডি দিল্লিতে পিএমএলএ অ্যাক্টে কেস রুজু করে। দীর্ঘদিন এই মামলায় দেবকে ডাকার কোনো প্রয়োজন মনে করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। বৃহস্পতিবার তাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠিয়ে ইমেল করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেবকে ইডি তলবের বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ঘাটালে তৃণমূলের প্রার্থী হওয়ার ঘোষণা করা মাত্রই দেবকে ডেকে পাঠালো ইডি, এটা একটা প্রতিহিংসা। অপরদিকে অনেকটাই কমলো দাম, সোনালী ধাতুর মূল্যে পতন। ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় নামলো সোনার দর, নামলো 63,000 টাকার নিচে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শহরে 999 বিশুদ্ধতার খুচরো সোনার দর যায় 62,300 টাকায়। বুধবার সরস্বতী পুজো থাকায় ওই দিন বন্ধ ছিল সোনার পাইকারি বাজার, তাই সেদিন দাম হয়নি ঘোষণা। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার শহরে 999 বিশুদ্ধতার খুচরো সোনার দাম ছিল 63,150 টাকা। অর্থাৎ সেদিনের তুলনায় বৃহস্পতিবার দাম কমেছে 850 টাকা। এদিন সোনার বারের দাম ছিল 10 গ্রাম পিছু 62,000 টাকা। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পর সোনার দাম 62,000-এর ঘরে নামলো। হলুদ ধাতুর বাজার দর যদি এমন থাকে তাহলে বিয়ের মরশুমে কেনাকাটা ভালোই হবে। অন্যদিকে রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি নবান্নের। রাজ্য পুলিশে এসআই বা সাব ইন্সপেক্টর পদে প্রচুর নিয়োগ করবে রাজ্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে রাজ্য পুলিশে নতুন করে 529টি এসআই পদ তৈরি করা হলো। রাজ্যের 127টি থানা, 35টি সাইবার ক্রাইম থানা, 40টি বড় থানায় নতুন পদে নিয়োগ করা হবে এসআই। রাজ্য পুলিশে নতুন করে 1058টি এসআই পদ তৈরির জন্য প্রস্তাব দেওয়া হলেও এতগুলো তৈরি হচ্ছে না, বরং সমস্ত দিক খতিয়ে দেখে 529টি এসআই পদ তৈরির অনুমতি দিল নবান্ন। অপরদিকে ভারতীয় সেনায় প্রচুর শূন্য পদে অগ্নিবীর নিয়োগ, কবে থেকে করা যাচ্ছে আবেদন, বিস্তারিত জানাচ্ছি। ভারতীয় সেনায় বিরাট নিয়োগ। এবার সেনাবাহিনীর অধীনে অগ্নিবীর স্কিমে রেগুলার ক্যাডার পদে নিয়োগ করা হচ্ছে। আগামী এপ্রিলে শূন্যপদ নিয়োগের হবে পরীক্ষা। আবেদনের পর যারা কমন এন্ট্রান্স বা সিইই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিতে হবে। নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মিলবে সুযোগ। পরবর্তীকালে এখান থেকে ভারতীয় সেনায় পাকাপাকি কাজের সুযোগ রয়েছে। 17 থেকে 21 বছর বয়সীরা সরাসরি ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in গিয়ে আবেদন করতে পারবেন। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে 22 মার্চ পর্যন্ত। অনলাইনে আবেদন জমা করতে 250 টাকা লাগছে। কম্পিউটার বেসড এই পরীক্ষা অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষা হবে। দেড়জুড়ি একাধিক পরীক্ষা কেন্দ্রে হবে এই পরীক্ষা। আগামী 22 এপ্রিল থেকে পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ইতিমধ্যে 11। ঘটনা দিল্লিতে। একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ইতিমধ্যে 11 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের 11 জনেই উক্ত কারখানার কর্মী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেবেলা দিল্লির আলিপুর এলাকার দয়ালপুরে। দুটি রঙের গোডাউনে আগুন লেগে ঝলসে মৃত 11। মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। এখনও পর্যন্ত 2 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা ভস্মীভূত কারখানার ভেতরেই আটকে পড়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আজ সকালে ভস্মীভূত কারখানাটির ধ্বংসস্তূপ খতিয়ে দেখতেই 11 জনের দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যে। এছাড়াও এক পুলিশ কর্মী সহ 4 জন গতকালের ঘটনায় গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রঙের কারখানার গোদাম ঘরে মজুত রাসায়নিক থেকে বিস্ফোরণ এবং তার থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।
অপরদিকে চরম বিপাকে কেন্দ্রের বিজেপি সরকার। মোদী সরকার বিপাকে কৃষক আন্দোলনের ফলে আজ দেশজুড়ে গ্রামীণ বনদের ডাক কৃষকদের। কাজ হবে না কারখানাতেও। পিছু হটার কোনো লক্ষণ নেই কৃষকদের, বরং এমএসপিকে আইনের আওতায় আনার দাবিতে দিল্লির উদ্দেশ্যে অগ্রসর হতে মরিয়া আন্দোলনকারী কৃষকরা। দফায় দফায় হচ্ছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে আজ শুক্রবার দেশজুড়ে গ্রামীণ বনদের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল আজ কারখানাগুলিতেও কোনো রকম কাজ করতে দেওয়া হবে না। বন্ধ থাকছে উৎপাদন, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে কৃষক এবং শ্রমিকদের আবারও একটি চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে দেশে। দ্বিতীয় দফার মোদী বিরোধী কৃষক আন্দোলনের আবহে শুক্রবারের গ্রামীণ বনদকে ভারত ধর্মঘটের রূপ দিতে মরিয়া আন্দোলনকারীরা। ইতিমধ্যে তৈরি হয়েছে স্লোগান, বিজেপি হটাও দেশ বাঁচাও। কিষাণ মোর্চা এবং শ্রমিক সংগঠনগুলি জানিয়েছে আজ দেশজুড়ে 4 ঘন্টার ব্যাপক চাক্কা জ্যাম করা হবে। পাশাপাশি সর্বভারতীয় কৃষক নেতা গুরুনাম সিং চারুনি জানিয়েছেন আজ হরিয়ানার সমস্ত টোল প্লাজায় অবস্থান করবে আন্দোলনকারীরা। বেলা 12টা থেকে 3টে পর্যন্ত রাজ্যের কোনো টোল প্লাজায় টোল নিতে দেওয়া হবে না। কাল শনিবার রাজ্য জুড়ে হবে 2 ঘন্টার ট্রাক্টর মিছিল। কৃষক নেতা রাকেশ টিকায়েতের হুঁশিয়ারি, শুক্রবার কোনো চাষি কৃষিকাজ করবেন না। কেন্দ্রকে আরও বড়সড় আন্দোলনের বার্তা দিচ্ছে কৃষক নেতারা। বৃহস্পতিবার প্রধানত পাঞ্জাব এবং হরিয়ানা জুড়ে রেল রোকোতে সামিল হয়েছেন আন্দোলনকারী কৃষকরা। সব মিলিয়ে দিল্লি হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা, দিল্লি উত্তরপ্রদেশ সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে চরম নিরাপত্তা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই চণ্ডীগড়ে ফের আন্দোলনকারী কৃষক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন 3 কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল, নিত্যানন্দ রায়। সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানু উপস্থিত ছিলেন, কিন্তু গভীর রাত পর্যন্ত কোনো রফাসূত্র বের হয়নি। কিষাণ সংগঠন সূত্রে জানিয়েছে এমএসপি আইন নিয়ে সুস্পষ্ট আশ্বাস দিতে হবে কেন্দ্রকে। সেই সঙ্গে দিতে হবে টাইমলাইন, অর্থাৎ এমএসপি আইন কার্যকরের দিনক্ষণ উল্লেখ করতে হবে কেন্দ্রকে। এমএসপিকে আইনের আওতায় আনতেই হবে, এর বাইরে কোনো কথা নয় বলে স্পষ্ট জানিয়েছে কৃষকরা। হয় সরকার তা মেনে নিক অথবা আমাদের দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনের অনুমতি দিক, এমনটাই দাবি কৃষকদের। এদিনও শম্ভু সীমান্তে কাঁদানে গ্যাস ছড়িয়েছে পুলিশ। ড্রোনের মাধ্যমে কৃষকদের উপর কাঁদানে গ্যাসের হামলা চালানো হয়েছে। হরিয়ানার 7 জেলায় কাল পর্যন্ত বাড়ানো হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মেয়াদ। দিল্লির যন্তর মন্ত্রেও ব্যাপক বিক্ষোভ অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।